29শে আগস্ট 2019 স্থান হচ্ছে দেরাদুন শহর। এই দেরাদুন শহরে সেই দিন বেশ বৃষ্টি পড়ছিল। তো এই বৃষ্টি পড়ার দরুন রাস্তাঘাট প্রায় ফাঁকা, দোকানপাট সব বন্ধ। যদিও এই দেরাদুন অ্যাকচুয়ালি একটা ট্যুরিস্ট প্লেস, এই কারণে রাস্তায় কিছু খাবারের দোকান টুকটাক খোলা ছিল। এই দেরাদুন শহরের একটা পশ এরিয়াতে রোহিলা ফ্যামিলি থাকে। সেই রোহিলা ফ্যামিলির যে কলিং বেল আছে সেটা হঠাৎই সেদিন রাত্রেবেলা 11:30টার সময় বেজে ওঠে। এই ফ্যামিলির যে হেড আছে অশোক রোহিলা, সে তার ওয়াইফ কামনা রোহিলাকে বলে যে এত রাতেবেলা, বিশেষ করে বৃষ্টির দিনে, কে এসেছে। তখন ওয়াইফ বলে যে দেখো গিয়ে কে এসেছে। তো যাই হোক, অশোক রোহিলা দরজাটা খোলে এবং দরজাটা খোলা মাত্রই তার উপর প্রায় 3 জন মানুষ ঝাঁপিয়ে পড়েই তাকে রীতিমতো না মেরে সাইড করে দেওয়া হয়। সোজা তারা বেডরুমের দিকে যায় এবং কামনা রোহিলার দিকে একটা গুলি চালায় এবং এই গুলির আওয়াজ পেয়ে কোনোভাবে নিজেকে সামলে এই যে অশোক রোহিলা আছে সে আবার ওই দুষ্কৃতীদের উপর ঝাঁপিয়ে পড়ে। দুষ্কৃতীরা তাকে সরিয়ে দিয়ে এই কামনা রোহিলার দিকে আর একটা গুলি চালায় এবং ওই দুষ্কৃতীদের মধ্যেই একজন অশোককেও একটা গুলি চালায়। এরপর তারা সোজা মেইন ডোর থেকে দৌড়ে পালিয়ে যায়। এই অবস্থার পর অশোক রোহিলা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তার ওয়াইফকে সে বারবার ডাকছে কামনা কামনা বলে, কিন্তু কামনা কোনোভাবে কোনো রেসপন্সই করছে না। এরপর সে সোজা মেইন গেট থেকে বেরিয়ে ওই প্রতিবেশীদের বাড়ির সামনে রীতিমতন চিৎকার করছে যে বাঁচাও বাঁচাও, আমার ওয়াইফের গুলি লেগেছে। প্রতিবেশীরা বেরিয়ে আসে এবং গুলি লাগার ব্যাপারটা শুনেই কোনো এক প্রতিবেশী পুলিশকে খবর দিয়ে দেয়। পুলিশ আসে এবং পুলিশ এসে তদন্ত শুরু করে। এবার যে ফ্যামিলির ঘটনা এই মুহূর্তে আমি আপনাদেরকে বললাম, এবার সেই ফ্যামিলির যে হিস্ট্রি আছে সেই ব্যাপারে একটু আপনাদেরকে জানতে হবে। এই যে কামনা রোহিলা আছে, এই কামনা রোহিলার বয়স হচ্ছে 30 বছর। এই কামনা রোহিলা দেরাদুন শহরেই একটা বিউটি পার্লার চালায়। তার বিউটি পার্লার দেরাদুন শহরে বেশ ফেমাস, তার কামাইও বেশ ভালোই হয়। আর এই যে অশোক রোহিলা আছে তার বয়স হচ্ছে 32 বছর। সে একটা ডিজে ছিল আগে এবং বর্তমানে সে একটা কনস্ট্রাকশনের বিজনেস করছে। যাই হোক, এই দুজনের কিন্তু লাভ ম্যারেজ, এবং লাভ ম্যারেজটা আজকের না, 2009 সালে এই কাপেলের প্রথম একটা বিয়েতে দেখা হয় এবং বিয়েতে দেখা হলে এরা প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যায়। 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত এরা লিভ ইন করে। তারপর 2014 সালে এরা বিয়ে করে এবং বর্তমানে এই 2019-এর 29শে আগস্ট এই সময় পর্যন্ত তাদের দুটো বাচ্চাও আছে। যাই হোক, হ্যাপি ফ্যামিলি ছিল। কিন্তু এই হ্যাপি ফ্যামিলিতে হঠাৎ করে এইরকম একটা ঘটনা কেন ঘটলো সেটাই হচ্ছে পুলিশের তদন্তের মেইন জিনিস। পুলিশ প্রতিবেশীদের প্রথম জিজ্ঞাসাবাদ করে, তারপর এই যে কামনার হাজবেন্ড আছে অশোক রোহিলা তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে যে এটা কে করেছে। তখন অশোক রোহিলা রীতিমতন কাঁদতে কাঁদতে বলে যে করেছে তাকে আমি খুব ভালো করেই চিনি, তার নাম হচ্ছে রিঙ্কু এবং সে হচ্ছে আমার মাসির ছেলে। এবার পুলিশ তো এটা শুনে অবাক হয়ে যায় যে মাসির ছেলে হঠাৎ করে রাত্রেবেলা 11:30টার সময় এইভাবে ঢুকে কেন মারবে, তাও অশোককে মারেনি, অশোকের ওয়াইফ কামনাকে মেরেছে কেন। সেইখানে অশোক বলে যে এই কামনা আমার যে মাসির ছেলে আছে রিঙ্কু তাকে কোনো দিনও এক ফোঁটাও পছন্দ করতো না। এবার পছন্দ না করার পিছনে কারণটা কি? এই যে রিঙ্কু, এই রিঙ্কুর বাড়ি হচ্ছে, মানে অশোকের যে মাসির বাড়ি আছে সেটা হচ্ছে ছত্তিশগড়ের রায়পুরে। এই রায়পুরে যখন রিঙ্কু থাকতো, যখন কেন বলছি সেটা পরে বলবো, যখন রিঙ্কু থাকতো সেইখানে নেশাদ্রব্য আরও উল্টো পাল্টা কাজ সে করত, তার এগেনস্টে একাধিক কেস আছে। এরপর সে 2014 সালে, যে সালে এই কামনা এবং অশোকের বিয়ে হয়, ঠিক সেই সালেই এই রিঙ্কু একটা মার্ডার কেসে ফেঁসে যায়। তারপর সে 1 বছর জেলেও কাটায়। জেল থেকে পরে লেটার স্টেজে সে বেল পেয়ে যায়। এবার বেল পেয়ে যখন সে বাড়িতে যায় তখন অশোকের যে মাসি মেশো আছে তারা রীতিমতন এই রিঙ্কুকে তাড়িয়ে দেয়, বলে যে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। এবার রিঙ্কু কোথায় যাবে? প্রত্যেকটা রিলেটিভের কাছে যাচ্ছে,
প্রত্যেকটা রিলেটিভই রিজেক্ট করছে, কে আর একটা খুনিকে নিজের ঘরে রাখে। কিন্তু অশোকের মনটা ওরকম ছিল না। অশোক একটু লিবারাল টাইপের ছিল। সে তার যে মাসির ছেলে আছে তাকে বলে যে তুই শুধরে যা, তোর একটা জবের ব্যবস্থা করছি এবং তুই কয়েকদিনের জন্য এই দেরাদুনে আমার বাড়িতে থাক। অশোক সেই কথা মতন কিন্তু তার একটা জবের ব্যবস্থা করে, তার থাকার ব্যবস্থা করে। থাকাটা তো তার বাড়িতেই করছিল এবং সমস্ত দিকটা তার ভাই হিসাবে সে রক্ষা করে। কিন্তু এখানে একটা প্রবলেম ছিল। প্রবলেমটা হচ্ছে কামনা সবসময় এই রিঙ্কুর সাথে একটা ঝামেলা করত। ঝামেলাটা ছিল এটা নিয়ে যে এই রিঙ্কু নেশা করত, মানে আগেও করছিল, সেই কারণে জেলেও গেছে। এখনও কিন্তু মানে বেল পেয়ে বেরিয়ে আসার পরেও সে কিন্তু নেশাটা ছাড়েনি। সেই নেশা নিয়ে ঝামেলা। দ্বিতীয় কথা, এই কামনা মাঝে মাঝেই ভয় পেত। এই যে অশোকের মাসির ছেলে আছে তার এগেনস্টে একটা চার্জ আছে, সে একবার কাউকে খুন করেছে, কিন্তু সে তো দ্বিতীয়বার খুন করতে একবারও তার হাত কাঁপবে না। এই কথাটা বারবার কিন্তু কামনা অশোককে বোঝাতো। অশোক বুঝেও বলতো যে মানুষকে একটু শোধরানোর টাইম দাও। তো যাই হোক, এইভাবে চলছিল। এই কারণে রিঙ্কু কিন্তু কখনোই কামনাকে ঠিকঠাকভাবে সহ্য করতে পারত না। পুলিশ ভাবছে যে এই কেসটা তো রীতিমতন একটা ওপেন অ্যান্ড শাট কেস, আমরা জাস্ট রিঙ্কুকে ধরবো অ্যান্ড কেস সলভ হয়ে গেল। কিন্তু পুলিশ যখন রিঙ্কুকে খোঁজার জন্য রায়পুর যায়, তার মা বাবা বলে যে জেল থেকে বেরোনোর পর মানে 2014 সালে সে যখন এসছিল তখনই তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। সে আর বাড়ি আসতো না। অনেকবার আসার চেষ্টা করেছিল কিন্তু আমরা তাকে আর অ্যাকসেপ্ট করিনি। কিন্তু এই যে 5 বছর আছে, এই 5 বছরে 2-3 বার তাকে আমরা এই রায়পুরে দেখেছি এবং লাস্ট দেখেছিলাম আজ থেকে প্রায় 10 মাস আগে। 10 মাস আগে তাকে যখন দেখেছিলাম, তারপরে সে কোথায় গেছে, কি করছে, আমাদের কিচ্ছু জানা নেই। এই যে অশোক আছে, অশোকের যে আরও রিলেটিভ আছে যাদের বাড়িতে এই রিঙ্কু যেতে পারে, সেই সমস্ত জায়গায় কিন্তু পুলিশ গেল। পুলিশ কোনোভাবে তার কিছুই ট্রেস করতে পারছে না। এবার রিঙ্কুর যে কল ডিটেলস আছে, কল লোকেশন আছে, সমস্ত কিছু ট্র্যাক করা প্ল্যান করছে। কিন্তু পুলিশ একটা অদ্ভুত জিনিস দেখে, এই রিঙ্কুর ফোন 10 মাস আগে সুইচ অফ হয়ে গেছে অ্যান্ড তারপর সেটা আর কোনোদিন অনই হয়নি। এইখানে তো পুলিশ ভাবে যে ভাই এটা কি হলো, তার মানে রিঙ্কু কি অন্য কোনো নাম্বার নিয়েছে। এবার কোম্পানির কাছে ডিটেলস চাই। কোম্পানি বলে যে না, ওই নামে যে সিমটা ইস্যু করা হয়েছে সেটা তো 10 মাস আগে বন্ধ হয়ে গেছে। এবার পুলিশ ভাবছে মোস্ট প্রবাবলি কোনো ফেক ডকুমেন্ট দিয়ে নিশ্চয়ই নিয়েছে, সেটা তো অত সহজে খুঁজে বার করা যাবে না। পুলিশ অশোকের বাড়ির থেকে একটু দূরে একটা সিসিটিভি দেখতে পায়। তারা এই সিসিটিভির ফুটেজ তারা দেখে এবং সেই ফুটেজে তারা ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পায় যে 3 জন মানুষ গামছা পেঁচিয়ে তারা অশোকের বাড়ি দেখে যাচ্ছে। কিন্তু আফসোসজনক ব্যাপার এটাই যে সেই ভিডিওতে কোনোভাবেই এই 3 জনের ফেস কিন্তু দেখা যাচ্ছে না। এরপর পুলিশ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করতে থাকে যে এইখানে কি কোনো ক্রাইম অ্যাক্টিভিটি হতো বা কারোর উপর সন্দেহ আছে। বেশ কয়েকজন প্রতিবেশী একটা কথা সেম রিপিটেশন দেয়। সেই কথাটা কি, এই যে কামনা আছে এবং অশোক আছে তাদের মধ্যে না প্রায়শই ঝগড়া হতো। আগে যখন তারা বিয়ে করে এখানে এসছিল তাদের সম্পর্ক কিন্তু বেশ ভালো ছিল, কোনো ঝামেলা হতো না। কিন্তু রিসেন্ট 1-1.5 বছরে ঝামেলাটা কন্টিনিউয়াসলি বেড়ে গেছে। এবার পুলিশ ভাবছে যেহেতু রিঙ্কু এখানে থাকবে না অন্য কোথায় থাকবে, সেই জিনিসটা নিয়ে কামনা বেশ বিরক্তি প্রকাশ করত এবং সেই বিরক্তি নিয়েই হতো অশোক আর এই কামনার মধ্যে ঝামেলা হয়েছে। যাই হোক, পুলিশ এই জিনিসটাকে বেশ ওভারলুক করে। এরপর পুলিশের আরেকটা কর্তব্য যে এই ক্রাইম বা এই ক্রাইম রিলেটেড যত মানুষ আছে প্রত্যেকের কল ডিটেলস, কল লোকেশন সমস্ত কিছু চেক করা। পুলিশ চেক করছে, একবার চেক করেছে, কোনো কিছুই তারা দেখতে পায়নি, একদম ক্লিয়ার কাট। অশোক বলুন, কামনা বলুন, প্রতিবেশীদের বলুন, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার দেখেছে। হঠাৎই পুলিশ একটা জিনিস দেখে যে একটা নাম্বার থেকে এই অশোককে কন্টিনিউয়াস লাস্ট 1-1.5 বছর ধরে বেশ কল করা হয়েছে। অশোক কিন্তু সেই নাম্বারগুলোতে বেশ অনেকক্ষণ ধরে কথা বলেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার এখানেই
যবে মানে 29শে আগস্টের পর যবে এই ঘটনাটা ঘটেছে, তারপর থেকে এই নাম্বার থেকে একটা ফোনও কিন্তু এই ফোনে আসেনি। এবং পুলিশ সামহাউ এই পয়েন্টটাকে নিয়ে এবার তদন্ত করার জন্য এগিয়ে যায়। এরপর পুলিশ ভাবে যে এই দুটো নাম্বার, যে দুটো নাম্বারের সাথে অশোকের এত কথা হতো, সেই দুটো নাম্বার কার? এই দুটো নাম্বার হচ্ছে দীপক এবং গৌরবের। পর পুলিশ সোজা চলে যায় দীপক এবং গৌরবের বাড়িতে। দীপক এবং গৌরবের বাড়ির লোকরা বলে যে এরা তো দুজন লাস্ট 2 দিন ধরে বাড়িতেই নেই। পুলিশ তখন বলে আসে যে এরা যখনই বাড়ি আসবে এদেরকে থানায় আসতে বলবে, না হলে আমাদের যদি আবার আসতে হয় তাহলে কিন্তু আমরা অবস্থা খারাপ করব। এই কথাটা শুনে 9 সেপ্টেম্বর 2019 দীপক এবং গৌরব নিজে থেকেই এই পুলিশ থানায় এসে বলে যে হ্যাঁ স্যার, আপনারা আমার বাড়িতে গেছিলেন, এবার বলুন কি হয়েছে। এইবার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে একদম নর্মাল কোশ্চেন, অশোক তোমার কেমন বন্ধু, তার সাথে কেমন কেমন কি দেখা হয়, কোথায় কি গেছিলে, নানান কিছু জিজ্ঞাসা করতে থাকে। এবং জিজ্ঞাসা করতে করতেই তারা বলে, মানে পুলিশ বলে যে অশোক তো তোমাদের খুব ভালো বন্ধু। আচ্ছা, ভালো বন্ধুর ওয়াইফ মারা গেছে, তারপর তোমরা একটাও ফোন কেন করনি? তার আগে তো রীতিমতন প্রায় প্রত্যেক দিনই কথা হতো। এরপর তারা বলে যে অ্যাকচুয়ালি আমরা আজকেই জেনেছি, আমরা তো বাড়িতেই ছিলাম না। পুলিশ বলে ও আচ্ছা। এরপর পুলিশ চেক করে তাদের কল লোকেশন, এবং কল লোকেশনে একটা জিনিস দেখা যায় যে এরা কিন্তু কোনোভাবেই ওই শহরের বাইরে ছিল না, তারা ওই শহরেই ছিল। পুলিশ যখন এই জিনিসটা দীপক এবং গৌরবকে বলে যে তোমরা তো এই শহরেই ছিলে, বিন্দাস ছিলে, বিন্দাস ঘুরে বেড়াচ্ছিলে, অনেক সিসিটিভিতে তোমাদেরকে দেখা গেছে, তো তুমি এই কয়েকদিনে কেন ফোন করোনি? এই কোশ্চেনটাতে যখন পুলিশ তাদের জালে পাকিয়ে ফেলে, তখন হঠাৎই দীপক নামের যে ছেলেটা আছে সেই ছেলেটা ভেঙে পড়ে। এবং এই ভেঙে পড়ার পর গৌরবও ভেঙে পড়ে। পুলিশ এবার সোজা চলে যায় অশোকের বাড়িতে। তারপর তারা অশোককেও অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে এবং 3 জনকে সামনাসামনি বসানো হয় এবং শুরু হয় আসল তদন্ত। পুলিশ যখন অশোককে নানান কথা জিজ্ঞাসা করছে, তখন অশোক বারবার মানে এটা বলছে সেটা বলছে। সে কিন্তু স্টিল একটা জিনিস জানে না যে পুলিশ সবটা জেনে গেছে, দীপক এবং গৌরব সবটা স্বীকার করে নিয়েছে। এরপর পুলিশ তাকে সমস্ত ব্যাপারটা বলে। অশোকেরও আর কোনো যাওয়ার জায়গা ছিল না, তো অশোকও স্বীকার করে নেয় যে সেই তার ওয়াইফকে মেরেছে। এবার কিভাবে, কেন, এইগুলো জানার ব্যাপার। কেনটাতে আসি। এই যে কামনা রহিলা ছিল, এই কামনা অশোকের সাথে প্রেম করে বিয়ে করে। 2018 পর্যন্ত সমস্ত কিছু একদম আপ টু ডেট চলছিল, কোনো প্রবলেমই ছিল না। কিন্তু হঠাৎই তার এক বন্ধু গৌরব, মানে যে দীপক গৌরবের সামনে বর্তমানে বসে আছে সেই গৌরব হঠাৎই অশোককে বলে যে জানিস তোর ওয়াইফ মোস্ট প্রবাবলি একটা অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে। এবং এই কথাটা শুনে অশোক রীতিমতন চমকে যায়। তাদের ছিল লাভ ম্যারেজ, সে ভাবতো তার ওয়াইফ তাকে খুব ভালোবাসে। এই অশোক তাকে থাকে যে কখন কোথায় কি দেখে আমি প্রমাণটা পাই যে আমার ওয়াইফ আদেও অ্যাফেয়ার করছে কিনা। এরপর আস্তে আস্তে অশোক কিন্তু বেশ কয়েকটা প্রমাণ জোগাড় করে, যদিও সেগুলো খুব একটা সলিড প্রমাণ ছিল না, কিন্তু একটা সাইড এভিডেন্স যেটা বলে সেটা কিন্তু তার কাছে ছিল। অশোক ঠিক করে যে না, আমি ওকে ডিভোর্স দেব না, আমি ওকে এই পৃথিবী থেকেই সরিয়ে দেব। অশোক যেহেতু ক্রাইম সিনেমা দেখতো, সে মোটামুটি খবরের কাগজও পড়তো, সেহেতু তার জানা ছিল যে পুলিশ কীভাবে তদন্ত করে। তো তার প্রথম টার্গেটই ছিল এটা যে কামনাকে তো মারবো, কিন্তু কামনাকে এমনভাবেই মারবো যাতে কেউ জানতেই না পারে, পুলিশ বুঝতেই না পারে। সেই কারণে সে একটা মাস্টার প্ল্যান বানায়। প্রথমে সে প্ল্যান করে যে পাহাড়ে নিয়ে গিয়ে পাহাড় থেকে ঠেলে ফেলে দেবো, তার একটা রোড অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেবো। এক একটা প্ল্যান সে বানায় আর এক একটা প্ল্যান সে হুট করে ক্যান্সেল করে দেয়। এই সমস্ত জিনিস করতে করতে সে ডিসাইড করে
যে আমার বন্ধু দীপক এবং গৌরব এই কাজটা করবে, সেটা কি আমার ওয়াইফকে মারবে। কিন্তু ওইভাবে যদি মেরে ফেলার প্ল্যান করি তাহলে পুলিশ খুব সহজেই বুঝতে পারবে তাহলে কোন পথে যাওয়া যেতে পারে। এবার হঠাৎই অশোকের একটা জিনিস মনে পড়ে যায়, তার এক মাসির ছেলে আছে যার নাম হচ্ছে রিঙ্কু। এই রিঙ্কুর কথা আগেও বলেছি। এই রিঙ্কুর সাথে কামনার ঝামেলাও ছিল। সেই ঝামেলার ব্যাপারটা কিন্তু কম বেশি প্রতিবেশীরাও জানতো। ভালো একটা অ্যালিবাই সে পায়। সে প্ল্যান করে যে একটা মৃত মানুষ যদি আমার ওয়াইফকে মার্ডার করে তাহলে পুলিশ মৃত মানুষকে খুঁজে পেলেও কোনোভাবেই কিন্তু মৃত মানুষের মুখ থেকে আর কিছু বলাতে পারবে না। তো এই কারণে অশোক রিঙ্কুকে কল করে বলে যে তুমি দেরাদুনে চলে আসো, আমার জন্য আর একটা বেটার অপরচুনিটি এখানে আসো। কিন্তু তার আগে আমার যে সামনেই বার্থডে আছে সেই বার্থডেটা আমরা একসাথে সেলিব্রেট করব। এবং এই কথাটা আমি বলছি 2018 নভেম্বরের দিকে। এবং এই যে প্ল্যানিং আছে না, অশোকের প্ল্যানিংটা টোটালটাই কিন্তু 2018 প্রথম দিক থেকেই হয়ে গেছিল। তো যাই হোক, 2018 সালের নভেম্বর মাসে আসে। সেই দিন ছিল এই অশোকের বার্থডে। সে বার্থডে দিন করে মদ কেনে, এই যে রিঙ্কু আছে রিঙ্কুকে মদ খাওয়ায় এবং মদের মধ্যে সে একটা ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এরপর যখন মদ খেতে খেতে এই রিঙ্কু অচৈতন্য হয়ে পড়ে তখন এই দীপক, গৌরব এবং অশোক মিলে এর গলা টিপে মেরে ফেলার পর তারা ওই দেরাদুনের সাইডেই একটা ঝোপঝাড়ে তার বডিটা ফেলে দিয়ে চলে আসে। কয়েকদিন পর ওখানকার যে লোকাল পুলিশ থানা আছে তারা জঙ্গলের পাশে একটা লাওয়ারিশ লাশ পায়। কিন্তু সেই লাওয়ারিশ লাশ নিয়ে কোনোভাবেই পুলিশ আর কোনো তদন্ত করেনি, সেটার দাহও করে দেয়। পুলিশ জাস্ট একটা ক্লোজিং রিপোর্ট দিয়েই কাম সেরে দেয়। সেই দিন যদি পুলিশ ঠিকভাবে এই জিনিসটা তদন্ত করতো তাহলে হয়তো আজকে কামনাকে মরতে হতো না। তো যাই হোক, এই রিঙ্কুকে মারার মেন ব্যাপারটাই এটা ছিল যে রিঙ্কুকেই সেই দোষীটা করা হবে। যেমন প্রথমেই আমি বলেছিলাম যে এই অশোক বলেছে যে তার ঘরে যে 3 জন ঢুকেছে তার মধ্যে একজন হচ্ছে রিঙ্কু, আর এই রিঙ্কুই গুলি চালিয়েছে। কিন্তু রিঙ্কু তো 10 মাস আগে মারা গেছে, তার তো কোনো তদন্ত হয়নি। তাহলে রিঙ্কু এই কাজটা করবে কি করে? তো সেই প্ল্যানটা অশোক খুব চালাকির সাথে করে ফেলেছিল। এবং সেই দিন রাত্রেবেলা মানে 29শে আগস্ট যে 3 জন ব্যক্তি ঢুকেছিল তার মধ্যে 2 জন ব্যক্তি ছিল দীপক এবং গৌরব, এবং আরেকটা ছিল তাদের বন্ধু। পুলিশ তাকেও পরে অ্যারেস্ট করে নেয়। একটা অবৈধ সম্পর্ক, তার কোনো প্রমাণ নেই, সেই রাগের বশে নিজের ওয়াইফকে মারার জন্য নিজের মাসির ছেলেকে মেরে তার উপর দোষ চাপান। সত্যি বলছি, প্ল্যানটা কিন্তু মারাত্মক ছিল। কিন্তু ভুলটা একটা জায়গায় হয়ে যায়। ওই যে প্রথমে কলা চুরি করার পর একদম সৎ হয়ে চুপচাপ হয়ে আমি তো কলা চুরি করিনি এরকম একটা ব্যাপার ওরা কল করছিল। যদি এই অশোকের বন্ধুরা দীপক অ্যান্ড গৌরব তারা যদি নর্মালি কল করত, তারা যদি এই যে কামনার যে শেষকৃত্য আছে সেখানে যদি তারা আসতো তাহলে কিন্তু পুলিশ এই কেসটা খুব সহজে সলভ করতে পারতো না। এটা কিন্তু একটা পারফেক্ট মার্ডার হলেও হতে পারত। কিন্তু ওই যে বলি না যে পারফেক্ট মার্ডার বলে কিছু হয় না, তো এই ক্ষেত্রে সেটা আবার একবার প্রমাণ হয়ে গেল। যাই হোক, এইরকম রিয়েল লাইফ সত্যি ঘটনা শুনতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।